মাসুদ রানা সিরিজের গল্প চারিদিকে শত্রু পর্ব ৬। এয়ার কিংয়ে রয়েছে ইনার্শিয়াল নেভিগেটর। কন্ট্রোল প্যানেলে সেটার প্রতিনিধিত্ব করছে পকেট ক্যালকুলেটর আকৃতির একটা চাকতি। অনেকগুলো বোতাম রয়েছে তাতে, প্রত্যেকটির রয়েছে একটা করে শিরোনাম, যেমন ট্র্যাক, হেডিং, গ্রাউন্ড স্পিড, কোঅর্ডিনেটস ইত্যাদি। ওর জানা তথ্যগুলো ওতে ভরে দিতে পারে রানা, তাহলে অনবোর্ড কম্পিউটার বলে দিতে পারবে কোথায় যেতে কতক্ষণ লাগবে, কোত্থেকে কোথায় আসতে কতক্ষণ লেগেছে, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কত ইত্যাদি। নির্দিষ্ট একটা সময় আর পজিশনে কম্পিউটারে প্রোগ্রাম শুরু করলে ওটা হিসেব কষে বের করে দেবে কত স্পিডে ছুটছে প্লেন বা কোন দিকে ছুটছে। সেই সাথে দরকার হলে এয়ারক্রাফটের পরিবর্তিত পজিশনও জানতে পারবে। উত্তর পশ্চিম আকাশে ভলগ্রগদের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে রানার। মস্কো থেকে রওনা হয়ে একটা সিভিলিয়ান ফ্লাইট খুব সকালেই ওই আকাশপথ দিয়ে যাবে। ওটার সাথে দেখা হওয়া সাংঘাতিক জরুরি, কারণ তাহলে সবাই জানবে রানা সোভিয়েত সীমান্তের দক্ষিণ দিকে যাচ্ছে। রানাকে যারা খুঁজে বের করার কাজে উঠে পড়ে লেগেছে তাদের মনে এই ধারণাটা পাকা করতে চায় ও। থ্রোটল একটু টেনে নিল ও, স্পিড রাখলো ঘন্টায় ৬৫০ নটের সামান্য একটু বেশি। ইচ্ছে করলেই সুপারসনিক স্পিড তুলতে পারে রানা, কিন্তু ১৫,০০০ ফিট উপর দিয়ে ওড়ার সময় ওই স্পিড তুললে ফেলে আসা পথে যে ফুটপ্রিন্ট থেকে যাবে সেটা মস্ত একটা তীরচিহ্নের মতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে MiG-31কে। শব্দ শুনে তাকাবে সবাই, চোখ তুলেই দেখতে পাবে। ২৩ মিনিট পর অ্যাপয়েন্টমেন্ট। এয়ার কিংয়ের সমস্ত ইকুইপমেন্ট খুঁটিয়ে পরীক্ষা করছে রানা। ওগুলোর বেশিরভাগই, বিশেষ করে রাডার আর কমিউনিকেশন সিস্টেম, সিআইএ হেডকোয়ার্টারে যে ডামি তৈরি করা হয়েছিল তাতে আগেই দেখেছে রানা। এসব ইকুইপমেন্টের রুশ আর মার্কিন মান প্রায় সমানই। সিআইএ আর জিওনিস্ট ইন্টেলিজেন্স এগুলো লোভে MiG-31 চুরি করার প্ল্যান করেনি। চুরি করতে চাওয়ার একটা কারণ, এয়ার কিংয়ের একজোড়া মহাশক্তিধর টার্মোনেস্কি টার্বোজেট প্রতিটি ৫০,০০০ পাউন্ডেরও বেশি ধাক্কা সৃষ্টি করতে সক্ষম, যার ফলে অবিশ্বাস্য হয়ে ওঠে এয়ার কিংয়ের গতি। মাক 5কেও ছাড়িয়ে যায়। আরেকটা কারণ এর অ্যান্টি রাডার সিস্টেম। কৈভিস্তু বলে গেছে ওটা কোনো মেকানিক্যাল ব্যাপার নয়। তৃতীয় কারণ, এয়ার কিংয়ে রয়েছে থট গাইডেড মিসাইল আর কামান। ওর সামনে পরিষ্কার আকাশ, নিষ্প্রভ নীল। পোর্ট সাইডে সূর্য উঠেছে। ফ্লাইট হেলমেটের সাথে টিন্টেড মাস্ক থাকায় তীব্র আলো চোখে আঘাত করল না। নিচে রাশিয়ান স্টেপ, দিগন্তরেখা পর্যন্ত তার বিস্তৃতি। চোখ বা মন টানে এমন কিছু নেই কোথাও। অবশ্য রানার চোখ ইনস্ট্রুমেন্ট প্যানেল থেকে প্রায় নড়লই না, বিশেষ করে রাডারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে ও। যদি কোনো প্লেন বা মিসাইল আসে এই রাডারই ওকে সাবধান করে দেবে। এয়ার কিংয়ের একটা ইসিএম ডিভাইস, কৈভিস্তু তার ফাইনাল ব্রিফিংয়ে যার নামকরণ করেছিল নাক, মাটি থেকে পাঠানোর রাডার সিগন্যাল বিরতিহীনভাবে মনিটর করছে। কোনো সিগন্যাল পেলেই সাথে সাথে জানতে পারবে রানা। এই নাকের কোনো দরকার আছে বলেও মনে করে না, কারণ আকাশ বা মাটির কোনো রাডার স্ক্রিনে ওকে ধরা যাবে না। কিন্তু কৈভিস্তু বলেছিল, চামড়ার চোখে একবার যদি MiG-31 ধরা পড়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক রাডার তৎপরতা শুরু হয়ে যাবে। যে প্লেন থেকে পাইলট MiG-31 দেখতে পাবে সেটাকে গাইড ধরে নিয়ে রানার পজিশন আর গন্তব্য জানার একটা সুযোগ পেয়ে যাবে ওরা। কাজেই নাকের ক্ষুদে স্ক্রিনে সারাক্ষণ চোখ রাখা দরকার, তাহলে জানা যাবে কোথায় প্যাটার্ন নিয়ে মাটিতে রয়েছে মিসাইল রাডারগুলো। ওকে খুঁজে বের করার জন্য ঠিক কী ধরনের সার্চ শুরু হবে জানে রানা। রাশিয়ানরা ধরে নেবে হয় উত্তরে না হয় দক্ষিণে গেছে সে। ইসরায়েলে একজন পাইলট পূব দিকে যাবে না, কারণ ওদিকে পিপলস রিপাবলিক অফ চায়না রয়েছে। পশ্চিমে অন্য ধরনের অসুবিধে, পাইলট আর বন্ধু কোনো দেশের মাঝখানে পড়বে মস্কো ডিফেন্স। ও জানে শিকারি ইগল স্কোয়াড্রন ওর খোঁজে উঠে আসবে আকাশে। রাশিয়ানরা সাউন্ড ডিটেকশন সিস্টেমেরও সাহায্য নেবে। ন্যাটোর যার নামকরণ করেছে খারাকান। রুশ ভূখণ্ডের অভ্যন্তরে ভাগে, যেখানে লোক বসতি কম, রাডারকে ফাঁকি দিয়ে মাটির খুব কাছ দিয়ে উড়ে যাওয়া শত্রু বিমানগুলোকে চিহ্নিত করাই খারাকানের কাজ। এ ধরনের স্থাপনার সংখ্যায় কত রানার জানা নেই। জানা নেই ঘন্টায় ৬০০ মাইলেরও বেশি গতিতে ছুটে চলা একটা মেশিনের নির্ভুল বেয়ারিং সংগ্রহ করা খারাকানের পক্ষে সম্ভব কিনা। আরেকটা ব্যাপার নিজেকে মনে করিয়ে দিল রানা, স্যাটেলাইট ফটোগ্রাফি, হাই স্পিড আর ইনফ্রারেড। ওর ফ্লাইটের টাইম স্কেল খুবই ছোট, সিস্টেমটা ওরা MiG-31-এর বিরুদ্ধে কাজে লাগাতে পারবে কিনা কে জানে। এই ব্যাপারটা দুশ্চিন্তার একটা কারণ হয়ে থাকবে। সন্দেহ নেই একটা ইলেকট্রনিক যুদ্ধে জড়িয়ে পড়েছে ও। রিফুয়েলিং পয়েন্টের ধরন, সঠিক পজিশন জানা নেই ওর। ইউএইচএফ চ্যানেল খুলে রেখেছে ও, জানে বিলিয়ারাস থেকে ওর সাথে যোগাযোগের চেষ্টা করা হবে। আসলে যোগাযোগ করা হবে এই আশায় অপেক্ষা করছে ও।
একবার মুখ খুললেই 200 মাইলের মধ্যে ইউডিএফ ইকুইপমেন্ট ব্যবহার করছে এমন যে কেউ শুধু যে ব্রডকাস্ট শুনতে পাবে তা নয়, অপর দুটো ফিক্স লাইনের সাহায্য নিয়ে প্রায় সেই মুহূর্তে ওর সঠিক পজিশনও জেনে ফেলবে। তাতে ওর লাভ হবে এই যে ও যে দক্ষিণে যাচ্ছে সেটা নিঃসন্দেহে প্রমাণিত হবে ওদের কাছে। বিলিয়ারাসকে যোগাযোগ করতে দেরি করছে, কারণটা আন্দাজ করতে পারল রানা। কন্ট্রোল টাওয়ার নিশ্চুপ বসে আছে, কারণ ফার্স্ট সেক্রেটারির ব্যক্তিগত বাহন টুপোলভ রয়েছে ওখানে। টুপোলভের ওয়ার কমান্ড সেন্টার থেকে যোগাযোগ করা হবে, সময় তো একটু লাগবেই। ফার্স্ট সেক্রেটারি ছাড়াও কেজিবি চিফ, যুদ্ধমন্ত্রী আর এয়ার মার্শাল আছেন টুপোলভে। প্রথমে পরিস্থিতি বুঝবেন ওরা, একটু একটু যে কাদা ছোড়াছুড়ি হবে না তাও নয়। কে কথা বলবেন ওর সাথে? ফার্স্ট সেক্রেটারি? ভদ্রলোকের গলা শুনলেই চিনতে পারবে রানা। রেডিওতে তার ভাষণ সাক্ষাৎকার বেশ কয়েকবারই শুনেছে ও। উলরিখ বিয়েগলেভ নিশ্চয়ই কথা বলবেন না, কারণ সেই সুযোগ তাকে দেয়া হবে বলে মনে হয় না। ফার্স্ট সেক্রেটারি যদি কথা বলতে অনীহা প্রকাশ করেন, তাহলে যুদ্ধমন্ত্রী আর এয়ার মার্শালের মধ্য থেকে একজন কথা বলবেন। রানা জানে হুমকি দেওয়া হবে তাকে, ভয় দেখিয়ে বলা হবে ভালোই ভালোই ফিরে এসো, তা না হলে সোভিয়েত সীমান্ত পেরোবার আগেই তোমাকে আমরা MiG-31 সহ ভস্ম করে দেব। হয়তো চুপ করে থাকবে ও, কারণ ওর খুব ভালো করেই জানা আছে যে সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে তা খুব সহজেই সম্ভব। প্রাণ ফিরে পেয়ে ঘরঘর করে উঠল রেডিও। কণ্ঠস্বর কানে ঢোকা মাত্র চিনতে পারল রানা সোভিয়েত কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি। নিজের অজান্তেই রানা ইনস্ট্রুমেন্টের ওপর চোখ বুলালো, হেডিং আর স্পিড চেক করলো, পরীক্ষা করলো গজগুলো। ব্যক্তিগতভাবে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই মিস্টার পিটি ডাফ, ফার্স্ট সেক্রেটারি বললেন। তার কণ্ঠস্বরে কোনো রাগ বা বিস্ময় নেই, রয়েছে নিখাত প্রশংসা। রীতিমতো বিস্মিত আর মুগ্ধ হলো রানা। আপনার এই সাফল্যের সত্যি কোনো তুলনা হয় না। যে দেশেরই নাগরিক হন আপনি, আপনি সে দেশের গর্ব। ভাববেন না কোনো স্বার্থবর্তীর কারণে আপনার প্রশংসা করছি আমি। স্বার্থের দিকটা দেখার জন্য আরও লোক আছে এখানে। আপনিও আশা করি বুঝবেন, সে ভূমিকায় আমাকে মানায় না। একটা ব্যাপার লক্ষ্য করল রানা, ওর পরিচয় ওরা জানে না। পিটি ডাফ কোন দেশের নাগরিক তাও সম্ভবত এখনও জানতে পারিনি। ধন্যবাদ মিস্টার ফার্স্ট সেক্রেটারি, বলল রানা। বলুন, আমি শুনছি। কেমন লাগছে মিস্টার ডাফ? ফ্লাইট এনজয় করছেন? আমাদের নতুন খেলনা সম্পর্কে কোনো মন্তব্য আশা করতে পারি? এটাকে আরও উন্নত করা সম্ভব, বলল রানা। ধন্যবাদ মিস্টার ডাফ, একজন বিশেষজ্ঞের মন্তব্য আমাদের উপকারে আসবে। কল্পনায় পরিষ্কার দেখতে পেল রানা চৌকো একটা মুখ, নাকের গোলায় সোনালি ফ্রেমের বাইফোকাল চশমা, চোখ দুটো খয়েরি, ভাবগম্ভীর চেহারায় ক্ষীণ বিষাদের ছায়া। সোভিয়েত রাশিয়ার বর্তমান ফার্স্ট সেক্রেটারি সম্পর্কে পুঁজিবাদী দুনিয়ার কূটনীতিকরাও প্রশংসায় পঞ্চমুখ। শোনা যায় তিনি শুধু বিচক্ষণই নন, মহত্ব আর উদারতা তার চরিত্রের ভূষণ। অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় তিনি আগ্রহী, তৃতীয় বিশ্বের প্রতি তার সহানুভূতি রয়েছে, আর পরবর্তী বংশধরদের জন্য সুন্দর, শান্তিময়, সংঘাতহীন একটা বিশ্ব রেখে যাওয়ার ব্যাপারে তার উৎসাহ আন্তরিক বলেই সবার ধারণা। এই মুহূর্তে টুপোলভের ওয়ার কমান্ড সেক্টরে বসে রয়েছেন তিনি, সামনে ট্রান্সমিটার সেট। তার চারপাশে কী ঘটছে তাও আন্দাজ করতে পারল রানা। মন্ত্রী আর কর্মকর্তারা সবাই ব্যস্ত, কেউ টেলিফোনে কথা বলছেন, কেউ ম্যাপের ওপর চোখ রেখে মিসাইল ঘাঁটি আর ফাইটার স্টেশনগুলো খুঁজে নিচ্ছেন। এরই মধ্যে কোনো সন্দেহ নেই, চুরি যাওয়া MiG-31-এর যে ফিক্স ওরা সন্দেহ করেছে সেটা বিশদভাবে লিখে ফার্স্ট সেক্রেটারির চোখের সামনে ধরা হয়েছে। অবশ্য এই মুহূর্তে শুধু ওদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। একজন রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্লেনে, আর তার প্রতিপক্ষের হাতে রয়েছে একজন দেবতার প্রায় সমস্ত ক্ষমতা। কিন্তু তবু সবগুলো কার্ড শুধু রানারই হাতে। ও জানে মুখে যত মিষ্টি করে কথাই বলা হোক, ওর খোঁজে পাগলা কুকুর হয়ে উঠবে সোভিয়েত সমরবিদরা, আর খোঁজ পাবার সাথে সাথে নিজের অজান্তেই একবার শিউরে উঠল রানা। বলল, আর কিছু বলবেন মিস্টার ফার্স্ট সেক্রেটারি? রানাকে অবাক করে দিয়ে ফার্স্ট সেক্রেটারি বললেন, না ধন্যবাদ। আপনি আমাকে ভয় দেখাতে চান না? ফার্স্ট সেক্রেটারির সকৌতুক হাসি শুনতে পেল রানা। তারপর তিনি বললেন, না, চাই না, কারণ ভয় বা বিপদ কোথায় কতটুকু সবই আপনি জানেন মিস্টার ডাফ। যদি অনুমতি দেন, আমি শুধু আপনাকে কিসে আপনার ভালো হবে সেটুকু বলতে পারি। প্লিজ মিস্টার ফার্স্ট সেক্রেটারি। আবারও বলছি, আপনার এই সাফল্যের কোনো তুলনা হয় না। দুনিয়াটাকে কয়েক ঘন্টার মধ্যে গুড়িয়ে ধুলো করে দেওয়ার ক্ষমতা রাখি আমরা, সেই আমাদের ঘরের ভেতর ঢুকে MiG-31 চুরি করে নিয়ে গেছেন আপনি। সত্যি কথা বলতে কি, আপনার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই। কিন্তু সেই সাথে এও সত্যি যে আসলে আপনি আংশিক সাফল্য অর্জন করেছেন।
চুরি করেছেন, কিন্তু ওটা নিয়ে এখনও আপনি সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে যেতে পারেননি। তা কখনো পারবেনও না। এক কথায় তা সম্ভব নয়। একটা ঢোক গিলল রানা। এই কথাগুলো শুনবে বলেই আশা করেছিল ও। কণ্ঠস্বরে ক্ষীণ একটু ব্যঙ্গ মেশানো বিস্ময় ফুটিয়ে জিজ্ঞেস করল, তাই নাকি? আপনাকে আবার বিলিয়ারেসকে ফিরিয়ে আনতে মাত্র 40টা ফ্লাইট মিনিট লাগবে আমাদের, বললেন ফার্স্ট সেক্রেটারি। গোটা ব্যাপারটা অঙ্কের মতো। 2-2-4 যদি সত্যি হয়, চুরি যাওয়া মিগ-31 বিলিয়ারেসকে ফিরে আসবে, এও সত্যি। এখন প্রশ্ন হলো, আপনি স্বেচ্ছায় ফিরে এসে ক্ষমা পাবার সুযোগ নেবেন, নাকি আপনাকে ফিরে আসতে বাধ্য করতে হবে? স্বেচ্ছায় যদি না ফিরি? আপনি বোকায়, আমি বিশ্বাস করি না। কিন্তু মিগ-31 যে জাদু করেছে আমাকে, রসিকতা করল রানা। সত্যি বলছি, আপনাদের এই খেলনা সাংঘাতিক ভালো লেগে গেছে আমার। প্লেনটার সাথে আমাকে মানিয়েছেও দারুণ। তারপর আবদারের সুরে বলল, এটা আমি রাখতে চাই। দ্বন্দ্বটাই তো এখানে। আপনি রাখতে চান, আমরাও রাখতে চাই। ভেবে দেখুন, কয়েক বিলিয়ন রুবল খরচ করা হয়েছে এই প্রজেক্টে। তা না হয় চলে যাক, কিন্তু আরও ভাবুন, আপনি যদি সত্যি ওটা নিয়ে পালিয়ে যেতে পারেন, দুনিয়ার কাছে আমরা মুখ দেখাবো কীভাবে? 1 সেকেন্ড থামলেন তিনি। তারপর আবার কথা বললেন, বুঝতে পারছেন তো, ওটা আমরা কোনো অবস্থাতেই হারাতে পারি না। আমি স্বেচ্ছায় না ফিরলে কী হবে তা কিন্তু বলেননি। কেন, আপনি আন্দাজ করতে পারেন না? পাল্টা প্রশ্ন করলেন ফার্স্ট সেক্রেটারি। আপনাকে ফিরিয়ে আনার সব চেষ্টা যদি ব্যর্থ হয়, সীমান্ত পেরোবার আগেই মিগ-31 ধ্বংস করে দেওয়া হবে। দুঃখিত মিস্টার ডাফ, আমাদের আর কোনো উপায় থাকবে না। ঝুঁকিটা তবু আমি নেব ফার্স্ট সেক্রেটারি, বলল রানা। মুশকিল কি জানেন, কোনো কাজ আমি অসমাপ্ত রাখতে পারি না। হয় সম্পূর্ণ সফল হব, নয়তো একেবারে হেরে ভূত হয়ে যাব। ঠান্ডা সুরে ফার্স্ট সেক্রেটারি বললেন, আপনার যেমন অভিরুচি। নিজের পরিচয় বা মিগ-31 হাইজ্যাক করার উদ্দেশ্য ওদেরকে জানাতে পারে রানা, কিন্তু মেজর জেনারেল রাহাত খানের নিষেধ আছে। ওদেরকে সব কথা ব্যাখ্যা করে বললে ওরা হয়তো বিশ্বাসই করবে না, ভাববে ওদেরকে দ্বিধার মধ্যে ফেলে দিয়ে পালাবার পথটা নিষ্কণ্টক করতে চাইছে ও। কিংবা বিশ্বাস করলেও স্রেফ রাষ্ট্রীয় মর্যাদা রক্ষার জন্য মিগ-31কে আকাশেই ওরা ধ্বংস করে দেবে। বাংলাদেশ একটা গুরুতর বিপদ থেকে ওদেরকে বাঁচিয়েছে, সেটা ওরা বিবেচনা করে দেখবে না। তাছাড়া আরও একটা কারণ আছে। ওদের দুজনের এই আলাপ স্যাটেলাইট ট্রান্সমিটারের সাহায্যে সিআইএ হেডকোয়ার্টারও নিশ্চয়ই শুনতে পাচ্ছে। ও পিটিডাব নয়, একথা ফাঁস হয়ে গেলে রিফুয়েলিং পয়েন্টে পৌঁছেই বিপদে পড়ে যাবে রানা। মিগ-31 নিয়ে আর ঘরে ফেরা হবে না। অসংখ্য ধন্যবাদ মিস্টার ফার্স্ট সেক্রেটারি, বলল রানা। আমার জন্য আপনি মূল্যবান সময় নষ্ট করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। গুড লাক মিস্টার ডাফ, বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন ফার্স্ট সেক্রেটারি। ইউএইচএফএফ অফ করে দিয়ে আপন মনে হাসল রানা। ভাবল, সবচেয়ে বড় দুশ্চিন্তা বিলিয়ারেস্কের PP2কে নিয়ে। অনেকগুলো অসাধারণ সুবিধা ভোগ করেছে ও, সেগুলো সবে বাতিল করে দিতে পারে দ্বিতীয় মিগ-31। ওরা যদি প্রথমটার পেছনে দ্বিতীয়টাকে লেলিয়ে দেয়। সিভিলিয়ান ফ্লাইটটা আচমকা এসে পড়ল। বিস্ময় আর ভয়ের একটা ধাক্কা খেল রানা। মিগ-31 অনেকটা ওপরে রয়েছে, তাই তা না হলে সামনাসামনি সংঘর্ষ হতো। মস্কো থেকে ভলগোগ্রাদ যাচ্ছে ওটা। রানার চোখ রাডারে ছিল না। অনেক নিচে অ্যালুমিনিয়ামের ওপর সূর্যের আলো ঝিক করে ওঠে দেখতে পেল ওটাকে। সকালের আকাশে কুয়াশা রয়েছে, তাই ভেপার ট্রেল চোখে পড়তে দেরি হয়ে গেছে। রানার ইচ্ছে টোপোলভের নাকের সামনে দিয়ে যাবে। ফ্লাইট ক্রুদের চোখে পরিষ্কার ধরা পড়তে চায় ও। ওরা যেন দেখতে পায় মিগ-31 ওদের নাকের সামনে দিয়ে সোজা দক্ষিণ দিকে যাচ্ছে। অটো পাইলটের সুইচ অফ করে প্লেনের কন্ট্রোল নিজের হাতে নিল রানা। এয়ার কিংকে একটা ডানার ওপর খাড়া করলো ও। অনুভব করলো প্রেশার স্যুট তার অ্যান্টি-জি ভূমিকা পালন করছে। উরু আর ঊর্ধ্বাঙ্গে এঁটে বসে পরমুহূর্তে ঢিল হলো। মাটি আর আকাশের দিকে তাক করা ডানা দুটো সোজা হলো। বিশাল একটা ইউটার্ন নিয়ে প্লেন সিধে করলো রানা। টুপোলভ TU-144 এখন ওর সামনে। পোর্ট সাইডে কাঁধ হয়ে পড়ল মিগ-31। প্রায় খাড়া ডাইভ দিয়ে এয়ারলাইনারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ধীরে ধীরে চোখের আড়ালে চলে যাচ্ছে ওটা। রাডার স্ক্রিনের প্রায় মাঝখানে সবুজ একটা উজ্জ্বল ব্লিপ। পাশের দিকে যথেষ্ট সরে এসেছে, অথচ এখনও এয়ারলাইনারের পেছনে রয়েছে ও। সিদ্ধান্ত নিল এখনই সময় ওটাকে ওভারটেক করার। আগের কোর্সে ফিরে এলো রানা। দেখলো ব্লিপটা স্ক্রিনের সেন্টার লাইনের একটা শাখার দিকে আবার ফিরে যেতে শুরু করেছে। মিগ-31 সোজা করে নিচ্ছে ও। স্টারবোর্ডের দিকে দৃষ্টিসীমার মধ্যে চলে এলো এয়ারলাইনার। সন্তর্পণে থ্রোটল আরও খুলে দিল রানা। লাগামহীন ঘোড়ার মতো ছুটল এয়ার কিং, সরাসরি টুপোলভকে লক্ষ্য করে।
মুহূর্তের জন্য মনে হলো টুপোলোভের গায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে MiG-31, কিন্তু দূরত্ব, গতি আর দিক সম্পর্কে নিজের হিসেবে রানার কোনো সংশয় নেই। আবার ডানা কাত করলো রানা, বিদ্যুৎ গতিতে ছুটে আসা টুপোলোভের পথ থেকে সরে যেতে শুরু করলো। এই মুহূর্তে সেটা এয়ার কিংয়ের স্টারবোর্ড জানালা জুড়ে রয়েছে। টুপোলোভের ফ্লাইট ক্রুরা হতভম্ব হয়ে গেছে। তাদের কাছে এটা স্রেফ ভৌতিক একটা কারবার। রাডার স্ক্রিনে কিছু নেই, অথচ বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ নেমে এলো পারদের মতো চকচকে একটা অচেনা প্লেন। ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে অন্তত কয়েক সেকেন্ড পাথর বনে যাবে ওরা। ডাইভ দিয়ে অনেক নেমে এলো রানা টুপোলোভের 1000 ফিট নিচে। এয়ারলাইনারের ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিটারের কাঁটা স্থির হতে শুনতে পেল একসাথে সবাই চিৎকার করছে ক্রুরা। নিচের মাটি সবেগে উঠে এলো এয়ার কিংয়ের দিকে। ডাইভ দিয়ে এখনও নেমে যাচ্ছে রানা। কয়েক সেকেন্ড পর নাক একটু উঁচু করলো, তারপর সিধে করে নিল প্লেন। মাটি এখন 200 ফিট নিচে। দিগন্তরেখা ছাড়িয়ে গেছে রাশিয়ান স্টেপ। কন্ট্রোল প্যানেলের ওপর চোখ বুলিয়ে সব ঠিক আছে কিনা দেখে নিল রানা। নতুন একটা কোর্স ধরল MiG-31। প্লেনের নিয়ন্ত্রণ অটো পাইলটের হাতে ছেড়ে দিল রানা। ওদের চোখে ধরা দিয়েছে ও সোভিয়েত সমরবিদরা এখন জানবে চুরি যাওয়া MiG-31 দক্ষিণ দিকে ছুটে চলেছে। ওরা ধরে নেবে ভলগোগ্রাদ পেরিয়ে সীমান্ত টপকাবার চেষ্টা করবে রানা, ইরান হয়ে চলে যেতে চাইবে ইসরায়েলে। সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থা তার সর্বশক্তি দিয়ে ওদিকটা গার্ড দেবে এবার। এয়ার কিংয়ের বিস্ময়কর গতির কিছুটা এবার কাজে লাগাবে রানা। থ্রটল খুলে দিয়ে RPM গজের ওপর দিকে ওঠা চাক্ষুষ করলো ও। মাক কাউন্টারের ওপরও চোখ রাখলো একটা, দেখলো শব্দের গতির চেয়ে দ্রুত ছুটছে ওর বাহন। উড়াল পর্বতমালার দিকে ছুটছে এয়ার কিং, তার মানে পূব দিকে। উত্তরমুখ হবার আগে এই পর্বতমালার আড়ালটুকু একান্ত দরকার ওর। এয়ার কিংয়ের সবটুকু গতি ব্যবহার করার উপায় নেই, তবে মাক কাউন্টারের সংখ্যাগুলো দ্রুত সরে যাচ্ছে দেখে তৃপ্তিবোধ করলো ও। মাক 1, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। ওর নিচে অনুর্বর বৃক্ষহীন ধূধু প্রান্তর দ্রুত গতিতে পিছিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা গর্বে বুক ভরে উঠল ওর। দুনিয়ার সবচেয়ে সেরা যুদ্ধবিমান চালাচ্ছে সে। CIA আর জিওনিস্ট ইন্টেলিজেন্সের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এসেছে বেলিয়ারস্ক থেকে। নিরাপদ আশ্রয় এখনও বহু দূরে, কিন্তু এখন পর্যন্ত যা করেছে তাও কম নয়। বাংলাদেশ গরিব হতে পারে, কিন্তু বাঙালির সৎসাহসের অভাব নেই, এটুকু অন্তত নিঃসন্দেহে প্রমাণ করা গেছে। চ্যালেঞ্জ করলে উপযুক্ত জবাব দেওয়ার সামর্থ্য বাংলাদেশ রাখে। মাটি থেকে মাত্র 200 ফিট উপর দিয়ে ছুটছে MiG-31। সুপারসনিক ফুটপ্রিন্ট তাই নিতান্তই সরু। তাছাড়া প্লেনের নিচে থেকে সেটা লক্ষ্য করার জন্য কোথাও কোনো জনবসতি নেই। এখন শুধু ওকে খাড়া কান সাউন্ড ডিটেকশন নেটওয়ার্ককে এড়িয়ে যেতে হবে। এই নেটওয়ার্কের পজিশন, রেঞ্জ বা ক্ষমতা জানা নেই ওর। তবে আসার কথা এই যে উড়ালের মতো পার্বত্য এলাকায় এত নিচু দিয়ে উড়ে যাওয়ার সময় MiG-31 যে ধ্বনি আর প্রতিধ্বনি সৃষ্টি করবে, সেগুলো এ ধরনের যে কোনো স্পর্শকাতর ইকুইপমেন্টকে বিভ্রান্ত না করে পারে না। আপনি আংশিক সাফল্য অর্জন করেছেন। ফার্স্ট সেক্রেটারির কথাটা মনে পড়ে গেল। হঠাৎ একটা আতঙ্ক বোধ করল রানা। MiG-31 নিয়ে আবার যদি বিলিয়ার্সকে ফিরে যেতে হয়, চুনকালি পড়বে মুখে। শাস্তি আর অপমানের কথা না হয় বাদই দেয়া গেল, কিংবা যদি রাশিয়ান সীমান্ত পেরোবার আগে বা পরে MiG-31 ধ্বংস করে দেয়া হয়। মনের নিষেধ অগ্রাহ্য করে থ্রটল সামনে ঠেলে দিল ও চোখ রাখলো মাক কাউন্টারে। সংখ্যাগুলো সরে যেতে লাগলো। মাক 1.8, 1.9, মাক 2, 2.1, 2.2। জানে মহামূল্যবান ফুয়েল অপব্যয় করছে ও, অথচ থ্রটল টেনে নেওয়ার কথা ভাবতেও চাইল না। মাক 2.6 পর্যন্ত উঠল গতি। হ্যাঁ, এবার হয়েছে। এই নির্দিষ্ট গতিতে প্লেন সেট করে নিচে তাকালো ও। রোদ মোড়া ধূধু প্রান্তর ঝাপসা একটা ম্লান ঝলকের মতো লাগলো চোখে। ও যেন শব্দহীন একটা নারকেলের ভেতর রয়েছে, বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন। TFR অর্থাৎ টেরেন ফলোয়িং রাডার অন করে নিরাপদ বোধ করলো ও। উড়াল পর্বতমালার পাদদেশে না পৌঁছানোর আগে এটা ব্যবহার করার কথা চিন্তা করেনি ও, কিন্তু এখানকার পরিস্থিতি ওকে বাধ্য করলো সুইচ অন করতে। ঘন্টায় 2000 মাইল স্পিডে ছুটছে MiG-31। ও আর এখন এয়ার কিং চালাচ্ছে না। উড়াল আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার। ধীরে ধীরে নিরাপত্তা বোধ ফিরে এলো মনে। মাক কাউন্টার 2.6 জঞ্জল করছে। ফুয়েল যতই খরচ হোক, এই স্পিডে এয়ার কিংকে চামড়ার চোখে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। তারপর দেখা যাবে কপালে কি আছে।
কন্টিনজেন্সি রিফুয়েলিং পয়েন্টগুলোকে অ্যালার্ট থাকতে বলুন। সিআইএ চিফ রবার্ট মর্গ্যান নির্দেশ দিলেন। একটা স্ক্র্যাম্বলার সেটের সাহায্যে এয়ার কমোডর কাপলানের সাথে কথা বলছেন তিনি। এইমাত্র এয়ার কমোডর থেকে খবর দিয়েছেন চারদিক থেকে যেসব রিপোর্ট আসছে তাতে প্রায় নিঃসন্দেহে ধরে নেওয়া চলে যে বিলিয়ার্স থেকে MiG-31 নিয়ে আকাশে উঠতে পেরেছে পিটি ডাভ। AEWR অর্থাৎ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং রাডার থেকে পাওয়া রিপোর্টে জানা গেছে সোভিয়েত রেড এয়ারফোর্সের ঝাঁক বর্ডার স্কোয়াড্রন সীমান্তে আর সীমান্তের ভেতর দিকে দুটো পাঁচিল তুলে দিয়েছে। রেডিও আর কোড মনিটরিং রিপোর্ট হলো রেড এয়ারফোর্সের সেকশনগুলো পরস্পরের সাথে রেড ব্যানার নর্দার্ন ফ্লিট আর অ্যাডমিরালের সাথে ফার্স্ট সেক্রেটারি এবং এই দুজনের সাথে ভূমধ্যসাগরে টহলরত যুদ্ধ জাহাজগুলো বিরতিহীন কোড কমিউনিকেশন চালু করেছে। এসব থেকে একটা সত্যই বেরিয়ে আসে, বিলিয়ার্স থেকে এয়ারকিং নিয়ে নিরাপদে পালাতে পেরেছে পিটি ডাভ। 1 মিনিট পর এয়ার কমোডর জানালেন দুটো রিফুয়েলিং পয়েন্টকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষ একটা ফ্রিকোয়েন্সিতে হোমিং সিগন্যাল ট্রান্সমিট করতে শুরু করেছে ওরা। পিটি ডাভের ব্লিপারে সেটা পরিষ্কার ধরা পড়বে। এয়ার কমোডর জানতে চাইলেন জননী 2 আর জননী 3 এই দুটোর দায়িত্ব আমার, কিন্তু জননী 1 ওটার লোকেশনই আমার জানা নেই। মোট 3টে রিফুয়েলিং পয়েন্ট, দুটোর কথা এয়ার কমোডর কাপলানকে না জানিয়ে উপায় ছিল না, কিন্তু 3 নম্বরটার কথা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। নৌবাহিনীর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ওটাকে পরিচালনা করছে সিআইএ। রবার্ট মর্গ্যান বললেন, 1কে নিয়ে আপনার ভাবতে হবে না। ক্যাপ্টেন টলবেট আমাদের হেডকোয়ার্টার থেকে ওটার দায়িত্ব পালন করবে। টলবেট নেভিতে ক্যাপ্টেন ছিল, বর্তমানে সিআইএর গুরুত্বপূর্ণ অফিসার। ধন্যবাদ এয়ার কমোডর, আপনি যে খবর দিলেন মিষ্টি রোদের মতো লাগলো আমাদের। অসংখ্য ধন্যবাদ। রিসিভার নামিয়ে রাখলেন তিনি। এই সময় তার কাঁধে একটা হাত পড়ল। ঘুরলেন মর্গ্যান। অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনকে দেখে মৃদু হেসে অভয় দিলেন। তাকে বললেন, হ্যাঁ, প্রেসিডেন্টকেও সুখবরটা জানাতে পারেন এখন। পিটি ডাভ বিলিয়ার্স থেকে নিরাপদে উঠে গেছে, MiG-31 নিয়ে অবশ্যই। খবরটা শুনে জিওনিস্ট ইন্টেলিজেন্সের চিফ আইজ্যাক ময়নিহান আনন্দে আটখানা হলেন। তার জায়গায় আর কেউ হলে যা করতে পারতো না তিনি তাই করে বসলেন। পরিবেশ, পদ আর মর্যাদার কথা ভুলে আচমকা ঠাস ঠাস শব্দে হাততালি দিতে শুরু করলেন। তার দিকে ভুরুকুচকে একবার তাকালেন অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন। তারপর সিআইএ চিফকে জিজ্ঞেস করলেন, কোথাও কোনো ভুল হয়নি তো? পিটি ধরা পড়েছে তাই এই ব্যাপক তৎপরতা, সেরকম কিছু নয় তো? হেসে উঠলেন মর্গ্যান। অ্যাডমিরালের কাঁধে একটা হাত রেখে বললেন, AEW রাডার রেড এয়ারফোর্সের অ্যাক্টিভিটি কনফার্ম করেছে মাই ডিয়ার অ্যাডমিরাল। স্কোয়াড্রনগুলো শুধু দক্ষিণ আর উত্তর সীমান্তে টহল দিচ্ছে। এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে পিটি শুধু বিলিয়ার্স থেকেই পালায়নি, নিজের কোর্সও গোপন রাখতে পেরেছে, অন্তত এখন পর্যন্ত, তাই নয় কি? সিআইএর এই বিশেষ অপারেশন সেন্টারে পানির মতো সহজে অনুপ্রবেশ করতে পেরেছেন অ্যাডমিরাল হ্যামিল্টন। ছোট্ট একটা মিথ্যে কথা বলতে হয়েছে তাকে, তাতেই রবার্ট মর্গ্যানের সসম্মান আমন্ত্রণ পেয়ে গেছেন তিনি। মর্গ্যানকে তিনি টেলিফোনে জানান প্রেসিডেন্ট শেষ মুহূর্তে সিআইএ আর জিওনিস্ট ইন্টেলিজেন্সের এই যৌথ অ্যাডভেঞ্চার সম্পর্কে জানতে পেরেছেন এবং জানতে পেরে মনে মনে খুশিও হয়েছেন। আসলে এ ব্যাপারে প্রেসিডেন্টের মৌন সম্মতি রয়েছে। সেই সাথে অ্যাডমিরাল জানান অপারেশনের অগ্রগতি সম্পর্কে খবর পাওয়ার জন্য অস্থির হয়ে আছেন প্রেসিডেন্ট। ব্যাস আর কি। দারুণ উৎসাহের সাথে অ্যাডমিরালকে প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে হেডকোয়ার্টারে আমন্ত্রণ জানালেন মর্গ্যান। কোথাও থেকে কোনো খবর এলেই সেটা প্রথমে অ্যাডমিরালকে জানাচ্ছেন মর্গ্যান, আর অ্যাডমিরাল খবরটা প্রেসিডেন্টকে দেওয়ার নাম করে সরাসরি বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স চিফ প্রিয় বন্ধু রাহাত খানকে জানিয়ে দিচ্ছেন। ঢাকায় একটা ট্রান্সমিটার সেট সামনে নিয়ে অপেক্ষায় আছেন রাহাত খান। এদিকে অ্যাডমিরালের সাথে রয়েছে শক্তিশালী কিন্তু খুদে একটা ট্রান্সমিটার। খবর আদান প্রদানে কোনো বাধা নেই। ভার্জিনিয়ার এই অপারেশন সেন্টার যা জানছে, ঢাকায় বসে রাহাত খানও তাই জানছেন, প্রায় একই সাথে। বিড়বিড় করে আপন মনে কী যেন আওড়ালেন অ্যাডমিরাল। কি হলো? অবাক দেখালো সিআইএ চিফকে। ওর জন্য প্রার্থনা করলাম, মৃদু কণ্ঠে বললেন জর্জ হ্যামিল্টন। ওর জন্য? মানে পিটির জন্য, বলে মুচকি হাসলেন অ্যাডমিরাল। ওদের পাশে এসে দাঁড়ালেন জিওনিস্ট ইন্টেলিজেন্স চিফ। হে হে করে হেসে বললেন, আমাদের পিটি, বুঝলেন কি না? দেশের ছেলে বলে বলছি না, পৃথিবীর সেরা পাইলটদের একজন। দেশে ফিরে আমি প্রস্তাব দেব ওর নামে একটা অ্যাভিনিউয়ের নামকরণ করা হোক। যে জাতি জাতীয় বীরদের সম্মান দেখাতে জানে না। জাতীয় বীর? হাসি পেল অ্যাডমিরালের। ভাবলেন, ভায়া ময়নিহান, যদি জানতে কোথায় আছে তোমার পিটি ভিড়মি খেতে। মুখে হাসি টেনে বললেন, গুড আইডিয়া।
তবে আমার ধারণা শুধু একটা নামকরণ যথেষ্ট নয়, ওকে বিমান বাহিনীর প্রধান করে দেয়া যায় কিনা। আসলে ওটাই ওর প্রাপ্য সম্মান। চোখে সন্দেহ নিয়ে অ্যাডমিরালের দিকে তাকিয়ে থাকলেন আইজ্যাক ময়নিহান, কিন্তু অ্যাডমিরালের চেহারায় বিদ্রুপের ছায়া মাত্র নেই দেখে একগাল হাসলেন তিনি। সুন্দর সুন্দর পরামর্শ, স্বীকার করতে হবে, কিন্তু বিমান বাহিনী প্রধান হওয়ার জন্য ওর বয়সটা খুব কম হয়ে যায়। তাছাড়া ব্যাটা উজবুক, ভাবলেন অ্যাডমিরাল। মর্গ্যান ইঙ্গিতে ডাকলেন টলবেটকে, বললেন, জননী এককে সতর্ক করে দাও, তার আগে দেখে নেবে ওদিকে আবহাওয়ার কী অবস্থা। ওদের সবাইকে সাথে নিয়ে ম্যাপের কাছে ফিরে এলো টলবেট। একটা পয়েন্টার দিয়ে দেয়ালে সাটা স্যাটেলাইট ওয়েদার ফটোগ্রাফি টোকা দিল সে। এটাই শেষবার এসেছে, আমাদের সময়ে বেলা 2টোয় সব পরিষ্কার। জননী এক এগোচ্ছে কীরকম? বরফের নিচে দিয়ে এগোচ্ছে, বলল টলবেট। জমাট বাঁধা বরফ, কিন্তু তেমন পুরু নয়। টেম্পারেচার খুব লো, গতি মন্থর, তবে এখনও বাধা পেয়ে থামতে হয়নি কোথাও। গুড, মাথা ঝাঁকালেন মর্গ্যান। আর তাহলে দেরি নয়, ওকে তৈরি থাকতে বলে দাও। অ্যাডমিরালের দিকে ফিরলেন তিনি। জননী 1, পিটির রিফুয়েলিং পয়েন্ট। এরকম আরও 2-একটা তথ্য দাও, তারপর আবার একবার বাথরুমে যাব আমি, ভাবলেন অ্যাডমিরাল। কোড করা মেসেজটা টলবেট ট্রান্সমিট করার আগেই টেলিটাইপের খই ফোটা আওয়াজে চমকে উঠল সবাই। মেশিনটা থেকে একটা কাগজ খুলে নিয়ে ওদের দিকে এগিয়ে এলো মাত্র একজন অপারেটর। ওদের সামনে দাঁড়িয়ে এসে বলল, মাত্র কয়েক মিনিট আগে আমাদের কমিউনিকেশন এটা পিক করেছে। রাত জাগা চেহারায় ক্লান্ত একটু হাসি ফুটল। কোড নয়, সাধারণ রুশ ভাষা। একজন অপারেটর সোভিয়েত এয়ারলাইন ফ্রিকোয়েন্সি শুনছিল, তার কানে ধরা পড়েছে। কি? ভলগোগ্রাদের উত্তর পশ্চিমে MiG-31 দেখা গেছে, অপারেটর বলল। এয়ারলাইনারের নাক আরেকটু হলে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। প্লেনটা কোত্থেকে এলো বুঝতেই পারেনি পাইলট, তবে কোন দিকে গেছে সেটা পরিষ্কার দেখেছে। এয়ারলাইনারের পাইলট চেঁচিয়ে আকাশ ফাটাচ্ছিল, তারপর কেউ তাকে ধমক দিয়ে থামায়। অপারেটরের হাত থেকে কাগজটা নিয়ে পড়লেন মর্গ্যান, তারপর সেটা বাড়িয়ে দিলেন অ্যাডমিরালের দিকে, বললেন, ভেরি গুড। খুশির খবর হলো রাশিয়ানরা যা কিছু করছে সব দক্ষিণে। কাগজ থেকে চোখ তুলে জর্জ হ্যামিল্টন বললেন, কিন্তু আমার ভয় খারাকানকে নিয়ে। পূব দিকে যাচ্ছে পিটি, উড়ালের দিকে, তাই না? ওর MiG-31 বিপজ্জনক আওয়াজ করছে। গম্ভীর মুখে মর্গ্যান শুধু একবার মাথা ঝাঁকালেন। মুচকি মুচকি হাসছেন আইজ্যাক ময়নিহান। আমি শুধু একটা কথা বলতে চাই, পিটিকে আপনারা চেনেন না। অসাধ্য সাধন করতে পারবো জেনেই ওকে আমরা নির্বাচন করেছি। ব্যাটা উজবুক। এই মুহূর্তে আর কোনো বিশেষণ খুঁজে পেলেন না অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন। এক এক করে 6টা প্রস্তাবই বাতিল করে দিলেন ফার্স্ট সেক্রেটারি। 2টো প্রস্তাবে বলা হয়েছে বেলিয়ারস্ক থেকে MiG-31 নিয়ে পালিয়ে যাবার প্রতিশোধ হিসেবে জিওনিস্ট ইন্টেলিজেন্সের হেডকোয়ার্টার বোমা মেরে উড়িয়ে দেওয়া হোক, আর সেই সাথে ইউএস এয়ারফোর্সের বিমানবাহী জাহাজ আটলান্টিসকে হাইজ্যাক করে রাশিয়ান কোনো বন্দরে নিয়ে আসা হোক। 2টো কাজই পানির মতো সহজ। তেল আবিবে কেজিবির এজেন্টরা রয়েছে, 8 ঘন্টার নোটিসে যে কোনো বিল্ডিং বোমা মেরে উড়িয়ে দিতে পারবে তারা। আর ইউএস এয়ারফোর্সের বিমানবাহী জাহাজ আটলান্টিসের আশেপাশে রয়েছে সোভিয়েত নৌবাহিনীর গোটা 3 পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, 2টো ডেস্ট্রয়ার, 4টে গানবোট। শুধু তাই নয়, আটলান্টিসের অফিসার পদে 3 জন লোক রয়েছে যারা কেজিবির কোনো নির্দেশ, কোনো প্রশ্ন না তুলে পালন করবে। বলাই বাহুল্য, প্রস্তাব 2টো এলো কেজিবি চিফ উলরিখ বিয়েগলেভের কাছ থেকে। বাকি 4টে প্রস্তাবও কম বেশি একই ধরনের, প্রতিশোধ নেওয়ার জন্য তোলা হয়েছে। ধৈর্য ধরে সবগুলো প্রস্তাব শুনলেন ফার্স্ট সেক্রেটারি, তারপর বললেন, না। টোপোলেভের ওয়ার কমান্ড সেন্টারে নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতার ফার্স্ট সেক্রেটারি ভাঙলেন, কারণ এটাকে কোনোভাবেই যুদ্ধ পরিস্থিতি বলা চলে না। যুদ্ধমন্ত্রী জেনারেল বাকুনিন ইউরোপিয়ান রাশিয়ার ম্যাপের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। একদিকে পোলিশ সীমান্ত থেকে উরাল পর্যন্ত, আরেকদিকে আর্কটিক ওশান থেকে ব্ল্যাক সি পর্যন্ত তার বিস্তৃতি। ম্যাপের উপর খুদে আলোকবিন্দু দিয়ে তৈরি অনেকগুলো মালা, পিটপিট করা প্রতিটি আলোকবিন্দু এক একটা ইন্টারসেপ্টর স্টেশন। প্রতিটি স্টেশন থেকে ফাইটার স্কোয়াড্রনগুলো ইতিমধ্যে উঠে গেছে আকাশে। জলজলে মালাগুলোর সাথে অন্যান্য রঙের আরও রেখা এগিয়ে এসে জোড়া লাগছে, তার মানে মিসাইল সাইটগুলো পূর্ণ সতর্কাবস্থায় রয়েছে। সম্মোহিতের মতো তাকিয়ে আছেন বাকুনিন। সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এই যেন প্রথম চাক্ষুষ করছেন তিনি। গর্বে আত্মবিশ্বাসে তার চেহারা উদ্ভাসিত হয়ে উঠল। মুখ তুলে ফার্স্ট সেক্রেটারির দিকে তাকালেন তিনি। কিন্তু একথাও আমাদের ভেবে দেখতে হবে, কমরেড ফার্স্ট সেক্রেটারি, আমেরিকানরা আমাদেরকে ব্লাফ দিতে চাইছে কিনা। আমাদের সমস্ত মনোযোগ থাকবে চোরের দিকে।
ওদিকে হয়তো উত্তর দিক থেকে হামলা করবে ডাকাতরা। ফার্স্ট সেক্রেটারিকে বিরক্ত দেখালো। যদি করে সে খবর তো সবচেয়ে আগে আপনারই বাবার কথা কমরেড বাকুনিন, বললেন তিনি। আমি তো জানি শত্রুরা কেউ সোভিয়েত সীমান্ত দিয়ে একটা আলপিন ঢোকাবার প্রস্তুতি নিলেও সাথে সাথে সে খবর আমরা পেয়ে যাব। নাকি আমার জানার মধ্যে কোনো ভুল আছে? আপনি ঠিকই জানেন কমরেড ফার্স্ট সেক্রেটারি, বাকুনিন তাড়াতাড়ি বললেন। আমাদের সেনাবাহিনীকে পূর্ণ সতর্কাবস্থায় থাকতে বলার জন্য আমি শুধু আপনার অনুমতি চাইছি। স্থল, নৌ আর বিমান বাহিনীকে? জি। তার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, শান্ত সুরে বললেন ফার্স্ট সেক্রেটারি। আমি আবারও বলছি, এটা যুদ্ধ নয়। MiG-31 চুরির পিছনে আমেরিকানরা আছে, কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস এর সাথে ব্রিটেনও জড়িত। ইসরায়েলকে আসলে ওরা ব্যবহার করছে ঘুঁটি বা উপকরণ হিসেবে, তার বেশি কিছু না। MiG-31 আমেরিকানদের খুবই দরকার, তাই ওরা মরিয়া হয়ে এই অপারেশনে হাত দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে প্লেনটা ওরা না পেলে রাশিয়ার ওপর হামলা করে বসবে। আমি আসলে বলতে চাইছি, MiG-31 যদি বিলিয়ারস্ক ফিরিয়ে আনা সম্ভব হয় বা শেষ পর্যন্ত যদি মাঝ আকাশে আমরা ওটাকে ধ্বংস করে দিই, দেখবেন আমেরিকানরা টু শব্দটিও করবে না। কিল খেয়ে কিল হজম করবে ওরা। সাদা কোট পরা একজন কেজিবি অফিসার ঢুকলো ভেতরে। টেবিলে কিছু কাগজ রেখে ফিরে গেল সে। এয়ার মার্শাল সেগুলোর ওপর চোখ বোলালেন। দ্বিতীয় MiG-31-এর ড্যামেজ রিপোর্ট কমরেড ফার্স্ট সেক্রেটারি। আগুন ওটার তেমন কোনো ক্ষতি করতে পারেনি। ফ্লাইটের জন্য তৈরি হতে কতক্ষণ লাগবে ওটার? 1 ঘন্টা, কমও হতে পারে। এয়ার মার্শাল কাগজগুলোর উপর চোখ রেখে বললেন। PP-1-এর মতো এটাও ফ্লাইটের জন্য তৈরি হয়েই ছিল, কিন্তু এখন ফোম পরিষ্কার করতে হবে আর আর্মস দিয়ে সাজাতে হবে। জেনারেল বাকুনিন বললেন, যদি জানা যেত PP-1 ঠিক কোথায় আছে। তার গলায় হতাশার সুর। রাডারে ধরা পড়ে না MiG-31-এর, এটাই হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ভাবলেন এয়ার মার্শাল। মন খুঁতখুত করছে তার। কেবলই মনে হচ্ছে রাডারে ধরা না পড়লেও MiG-31-কে খুঁজে বের করা সম্ভব। কিন্তু কিভাবে? সেকেন্ড গভীরভাবে চিন্তা করতে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, ইনফ্রারেড ডিটেকশন ইকুইপমেন্ট আকাশে বা মাটিতে তাপের উৎস খুঁজে ফেরে। একটা জেট ইঞ্জিনের তাপ যে কোনো ইনফ্রারেড স্ক্রিনে কমলা রঙের ব্লিপ হয়ে ধরা পড়বে। সেই ব্লিপ দেখে ফাইটার স্কোয়াড্রনের পক্ষে পিছু নেওয়া বা লক্ষ্য স্থির করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সবচেয়ে বড় কথা, MiG-31 রাডারকে ফাঁকি দেওয়ার যে বিস্ময়কর সুবিধাটা ভোগ করছে, সেটা ইনফ্রারেড প্রায় সম্পূর্ণটাই বাতিল করে দেবে। ঘাঁটিগুলোতে রয়েছে তাপসন্ধানী মিসাইল, ওগুলো ছুড়লে। উত্তেজনায় হাত দুটো বন্ধ হয়ে গেল এয়ার মার্শালের। সাদা কোট পরা একজন অপারেটর তার পাশে এসে দাঁড়িয়েছে, সেদিকে কোনো খেয়ালই নেই। সমাধান পাওয়া গেছে, তিনি ভাবলেন। তাপপ্রিয় মিসাইল রয়েছে ফাইটার স্কোয়াড্রনগুলোতেও, খালি চোখে কেউ দেখতে পাবে তার জন্য অপেক্ষা করার কোনো দরকারই নেই পাইলটদের। প্রতিটি ফাইটারের সামনের দিকে রয়েছে ইনফ্রারেড ওয়েপন্স এইমিং সিস্টেম। ওটার সামনে দিয়ে জেট ইঞ্জিন নিয়ে যেই যাক না কেন, পাইলটের ইনফ্রারেড ডিটেকশন স্ক্রিনে উজ্জ্বল কমলা রঙের ব্লিপ হয়ে ধরা পড়বেই। সশ্রদ্ধ একটা কণ্ঠস্বর এয়ার মার্শালের ধ্যান ভেঙে দিল। মুখ তুলে ভুরু কোচকালেন তিনি। জানতে চাইলেন, কী চাও? অপারেটরের চোখে বিজয়ের উল্লাস। ওরস্কের পশ্চিমে একটা মোবাইল ইউনিট থেকে রিপোর্ট করা হয়েছে এয়ার মার্শাল। একেবারে নিচু দিয়ে উড়ে যাওয়া একটা এয়ারক্রাফটের আওয়াজ রেকর্ড করেছে ওরা, গতি মাক 2-র চেয়েও বেশি। ওরস্কের কোথায়? উত্তেজনায় টেবিলের ওপর দুম করে একটা ঘুষি বসিয়ে দিলেন এয়ার মার্শাল। শটান উঠে দাঁড়ালেন। চোর হলেও পিটি রাভের ওপর শ্রদ্ধাবোধ করলেন তিনি। ভাব দেখিয়েছে যেন দক্ষিণে যাচ্ছে সে, অথচ আসলে তা সে যাচ্ছে না। পাইলটের জায়গায় তিনি নিজে হলে যে কৌশলটা খাটাতেন, এই ছোকরা ঠিক সেটাই খাটিয়েছে। উত্তরের অপেক্ষায় না থেকে ম্যাপ কনসোলে বসা লোকটার দিকে ফিরলেন তিনি। নির্দেশ দিলেন, ওরস্ক দেখাও। তার মনে পড়ল উড়ালের সর্বদক্ষিণ প্রান্ত ওটা। ব্যাপার কি এয়ার মার্শাল? শান্ত সুরে জানতে চাইলেন ফার্স্ট সেক্রেটারি। ফার্স্ট সেক্রেটারির দিকে এমনভাবে তাকালেন এয়ার মার্শাল যেন তার উপস্থিতি এইমাত্র টের পেলেন তিনি। বলছি কমরেড ফার্স্ট সেক্রেটারি। অপারেটর দিকে ফিরলেন তিনি। এই রিপোর্টের কনফার্মেশন এনে দাও, জলদি, পড়ে শোনাবে আমাকে। টেবিলের গায়ে ফুটে থাকা ম্যাপের ওপর ঝুঁকে পড়লেন। উড়ালের দক্ষিণ প্রান্তে বিস্তৃত পর্বতমালার দিকে তাকিয়ে এদিক ওদিক মাথা নাড়লেন। উপলব্ধি করলেন এই ছোট আকারের উড়ালকে দেখে কিছুই বোঝা যাবে না। মুখ তুলে নির্দেশ দিলেন, উড়ালের প্রজেকশন দাও, উত্তর আর দক্ষিণ যত বেশি সম্ভব দেখতে চাই। টেবিলের গায়ে ম্যাপ বদল হলো। টেবিলের মাঝখানে দগদগে একটা ক্ষতের মতো দেখালো উড়ালকে। দক্ষিণ দিকে ধূসর রঙের বিস্তৃত ইরান, উত্তরে নীল ব্যারেন্ট সি আর আর্কটিক ওশন। চোখে কৌতুক এবং কৌতূহল, বসার ভঙ্গিতে ধৈর্য আর শিথিল ভাব নিয়ে এয়ার মার্শালের দিকে তাকিয়ে আছেন ফার্স্ট সেক্রেটারি।
ম্যাপের ওপর একটা আঙ্গুল রাখলেন এয়ার মার্শাল। ম্যাপ ছুঁয়ে সেটা দক্ষিণে চলে এলো মধ্যপ্রাচ্য আর ভূমধ্যসাগরের দিকে। তারপর আগের চেয়ে ধীর গতিতে দু এক জায়গায় অকস্মাৎ থেমে চলে এলো উত্তরে উরাল পর্বতমালার ওপর। নোভাইয়া জেমলাইয়ারের ওপর আঙুলটা একবার থামলো, তারপর আরও উত্তরে সরে গিয়ে উত্তর পশ্চিমে একটা বাঁক নিয়ে আর্কটিক ওশনে চলে এলো। আবার যখন মুখ তুললেন তিনি শুনতে পেলেন অপারেটর বলছে, কনফার্মেশন রিপোর্ট এয়ার মার্শাল, আমাদের মোবাইল ইউনিট থেকে পরিচয় জানতে চাওয়া হয়েছিল কিন্তু পাইলট সাড়া দেয়নি। উত্তর পূব দিকে গেছে, ওটা পার্বত্য এলাকার ভেতর দিকে। মাত্র 30 সেকেন্ডের মধ্যে আওয়াজটা মিলিয়ে যায়, তবে হেডিং আর স্পিড সম্পর্কে ওরা কনফার্ম। পিটি ডাভের এটা প্রথম ভুল, এয়ার মার্শাল উপলব্ধি করলেন। এই ভুলের জন্য অনেক বড় ক্ষতি স্বীকার করতে হতে পারে তাকে। পরিচয় দিতে চায়নি, যাচ্ছে উত্তর পূব দিকে মাক 2-র চেয়েও দ্রুত গতিতে। এসব থেকে একটাই সত্য বেরিয়ে আসে, আড়াল খুঁজছে পাইলট। এই স্পিডে ছুটতে হবে তাকে, লোকটা বোধহয় প্রথমে তা ভাবেনি। ফলে যেমন আশা করেছিল তার চেয়ে অনেক আগেই শেষ হয়ে যাবে তার ফুয়েল। আবার ম্যাপের দিকে তাকালেন এয়ার মার্শাল। উপলব্ধি করলেন পিটি ডাভ আসলে মানুষের চোখ আর সাউন্ড ডিটেকশন এড়াবার জন্য উড়ালের পূব দিকটা বেছে নিয়েছে। আর এর একটাই অর্থ হতে পারে, উত্তেজনায় শিরদাঁড়া খাড়া হয়ে গেল এয়ার মার্শালের। রাশিয়ার উত্তরে কোথাও রয়েছে তার রিফুয়েলিং পয়েন্ট, হয়তো ব্যারেন্টস সিতে, নয়তো আরও ওপারে কোথাও। মুখ তুলে তিনি ফার্স্ট সেক্রেটারির দিকে তাকালেন। বলুন, আগ্রহের সাথে প্রশ্ন করলেন ফার্স্ট সেক্রেটারি। আপনি যদি ম্যাপের দিকে তাকান কমরেড ফার্স্ট সেক্রেটারি, এয়ার মার্শাল অনুরোধ করলেন। আমি তাহলে ব্যাখ্যা করে বলার চেষ্টা করি। সবাই ম্যাপের ওপর ঝুঁকে পড়লেন, নিষ্প্রভ আর ভোতা চেহারার কেজিবি চিফও বাদ গেলেন না। এয়ার মার্শাল পিটি ডাভ ওরফে রানার সম্ভাব্য কোর্স ম্যাপের গায়ে আঙুল তুলে দেখালেন। তারপর বললেন, মিগ 31 রাডারে ধরা না পড়লেও ওকে আমরা খুঁজে বের করতে পারবো। ওয়ার কমান্ড সেন্টারে নিস্তব্ধতা নেমে এলো। বুকের ওপর হাত দুটো ভাঁজ করলেন যুদ্ধমন্ত্রী জেনারেল বাকুনিন। ভারী গলায় জানতে চাইলেন, কিভাবে? ইনফ্রারেড ওয়েপন্স এইমিং সিস্টেমকে কিভাবে ডাইরেকশনাল সার্চ বিম হিসেবে ব্যবহার করা যায় সেটা যতটা সহজে সম্ভব ব্যাখ্যা করে বললেন এয়ার মার্শাল। আনন্দ চেপে রাখতে না পেরে জেনারেল বাকুনিন তার পিঠ চাপড়ে দিলেন, আর ফার্স্ট সেক্রেটারি স্বভাবসুলভ স্মিত একটু হাসলেন। তবে তিনি জানতে চাইলেন, সব প্রস্তুত তো, নাকি মেকানিক্যাল অ্যাডজাস্টমেন্টের দরকার হবে? কিছুরই দরকার নেই, আপনি অনুমতি দিলে আমি শুধু একটা কোড করা মেসেজ পাঠাবো, তাহলেই হবে। আর কি করতে চান আপনি? রেড ব্যানার নর্দার্ন ফ্লিটকে সতর্ক করে দেব আমি, এয়ার মার্শাল বললেন। ওরা খুঁজবে একটা সারফেস অথবা সাবসারফেস। চিন্তায় পড়ে গিয়ে থামলেন তিনি। না, ভাবলেন, ওদিকে বরফ, কাজে রিফুয়েলিং পয়েন্ট হিসেবে ওরা সাবমেরিন ব্যবহার করতে পারবে বলে মনে হয় না। বরফের ফাঁক গলে কোনো জাহাজ, তারও সম্ভাবনা কম। সম্ভবত একটা প্লেনকে খুঁজে পাবে আমাদের লোকেরা। মিগ 31কে আকাশ থেকেই ফুয়েল সাপ্লাই দেবে। ফার্স্ট সেক্রেটারি মাথা ঝাঁকালেন। কাজেই এই মুহূর্তে আমাদের উচিত উত্তর উপকূল এলাকার মৌমাছি স্কোয়াড্রনগুলোকে সতর্ক করে দেওয়া, মাদার প্লেনটাকে খুঁজে বের করা, আর প্রথম শিখামালা মিসাইল ঘাঁটিগুলোকে পিটি ডাভকে খুঁজে বের করতে বলা হোক। আচমকা ম্যাপের গায়ে আঙুলের খোঁচা দিলেন এয়ার মার্শাল। এখানে, ঠিক এখানে। পাইলট যদি উড়াল ধরে আমেরিকানদের সর্ব উত্তর বিন্দুতে পৌঁছাতে চায়, আমাল পেনিনসুলার পশ্চিম দিকটা ব্যবহার করতে হবে তাকে। ভিজুয়াল সাইটিংয়ের জন্য এই দু এক জায়গার একটার ওপর দিয়ে যেতে হবে। তারপর সে তার মাদার এয়ারক্রাফটের জন্য কোর্স বদল করবে। থেমে খানিক চিন্তা করলেন এয়ার মার্শাল, তারপর আবার বললেন, দেখতেই পাচ্ছেন প্রথম শিখামালার দুটো ইউনিট ফিক্সড রেঞ্জের মধ্যেই রয়েছে। ওগুলোর মাঝখানে রয়েছে মোবাইল ইউনিট, সেগুলো রেঞ্জের বাইরে নয়। তাছাড়া আমাদের মৌমাছি স্কোয়াড্রনগুলোও রয়েছে পেনিনসুলায়। মুখ তুলে তাকালেন তিনি, মৃদু হাসলেন। প্রস্তুতি নিতে মাত্র কয়েক মিনিট লাগবে কমরেড ফার্স্ট সেক্রেটারি। তারপর বিদেশি পাইলট বেচারা ইলেকট্রনিক্স, ইনফ্রারেড, কামান, মিসাইল আর রকেটের তৈরি নিশ্চিদ্র একটা ফাঁদের মধ্যে এসে ধরা দেবে। এখন আপনার অনুমতি পাবো কি? কিসের অনুমতি এয়ার মার্শাল? আমাদের কোনো বিমান যদি মিগ 31কে দেখতে পায়, ওটাকে গুলি করার নির্দেশ দিতে পারবো, মানে যদি প্রয়োজন দেখা দেয়। যুদ্ধমন্ত্রী মাঝপথে নিঃশ্বাস আটকালেন। শব্দটা ওরা সবাই শুনতে পেল। ছোট্ট করে মাথা ঝাঁকালেন ফার্স্ট সেক্রেটারি। হ্যাঁ, পারবেন। তাতে যদি আমাদের একটা বিমান হারাতে হয় তবু। ধন্যবাদ ফার্স্ট সেক্রেটারি, উল্লাস চেপে রেখে বললেন এয়ার মার্শাল। তাহলে ধরে নিন পিটি ডাভ মারা গেছে। উড়ালের উপর দিয়ে যেতে 2 ঘন্টা সময় লেগে গেল রানার। ওরস্ক থেকে ভকুর্তা 1600 মাইল। এই 1600 মাইল পাড়ি দেওয়ার সময় 600 নটের বেশি স্পিড তোলেনি ও।
ফুয়েল বাঁচাবার জন্য স্পিড সাবসনিক পর্যায়ে রাখতে বাধ্য হয়েছে। ওর যাত্রাপথের নিচে জনবসতি আছে, কিন্তু দূরে দূরে ছড়ানো ছিটানো, গতি কম থাকায় সুপারসনিক ফুটপ্রিন্ট কারো চোখে পড়ার ভয় নেই। নিচু পাহাড়ের মাথায় ঘেঁষে উড়ে যাচ্ছে ও, মাথাগুলো কুয়াশায় প্রায় ঢাকা পড়ে আছে। মাটি বা আকাশ থেকে সহজে কারো চোখে ধরা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। উরাল পর্বতমালায় সামরিক স্থাপনা কী আছে না আছে সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা নেই রানার। অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন ওকে ধারণা দিয়েছিলেন পর্বতমালার পূব ঢালে সামরিক স্থাপনার সংখ্যায় অপেক্ষাকৃত কম। পার্বত্য এলাকার ওপর দিয়ে যাত্রা শুরু করার পর ইসিএম ইনস্ট্রুমেন্টে রাশিয়ানদের রাডার তৎপরতায় কিছুই ধরা পড়েনি। এইমাত্র 9টা বেজেছে, ওর চারপাশে হালকা হতে শুরু করেছে কুয়াশা। একটু একটু করে সকালবেলার নীল আকাশ ফুটে উঠছে সামনে। ওর বর্তমান কোর্সে জানে গলফ অফ কারার ওপর দিয়ে উড়ে যাবে ও। সামনে খুব বেশি দূর দেখা যায় না এখনও। পানির কোনো চিহ্ন নেই, সবটাই ঝাপসা, দিগন্তরেখাও দেখা যায় না। অথচ যতটা সম্ভব নিচে নেমে যেতে হবে ওকে। আর এর চেয়ে বেশি নিচে নামলে মাটি থেকে কারো চোখে পড়ার ঝুঁকি থাকবে। উত্তর উপকূলে রাশিয়ানদের রয়েছে শিখামালা মিসাইল ঘাঁটি, সেগুলোর ইনফ্রারেডেও ধরা পড়ার ভয় আছে। খানিক নিচে নামতেই পর্বতমালার শেষ ঢেউগুলো দেখতে পেল রানা, ক্রমশ সাগরের দিকে নেমে গেছে। এখনও কোথাও কোথাও জমাট বেঁধে আছে কুয়াশা, সূর্যের আলো এগুলোকে ভেদ করতে পারেনি। কুয়াশার এই পকেটগুলোর আড়ালে থাকলো মিগ-31। পোর্ট সাইডে ক্ষুদে শহর ভকুর্তা দেখা গেল, বুঝল দিক নির্ণয়ে ভুল হয়নি। আর কয়েক মিনিট পরই সাগরের দেখা মিলবে। হঠাৎ চমকে উঠল রানা। রাডার স্ক্রিনের এক কোণে ওপর দিকে আর স্টারবোর্ড সাইডে একটা প্লেন, বেশ বড়ই হবে, সম্ভবত একটা ব্যাজার লং রেঞ্জ রিক্সিস্পেন প্লেন। কারাসি আর আর্কটিক ওশান থেকে রুটিন পেট্রোল শেষ করে ফিরছে। কয়েকটা মুহূর্ত পেরিয়ে গেল। দ্রুত কাছে চলে আসছে ব্যাজার। ওর ধারণা প্লেনটার অনেক পেছন দিয়ে পাশ কাটাতে পারবে ও। মনে মনে আশা করল ব্যাজারের ইলেকট্রনিক ডিটেকশন ইকুইপমেন্ট নিশ্চয়ই অফ করে রাখা হয়েছে। হোম বেসের এত কাছাকাছি এসে তাই রাখার কথা। তারপর চোখে বিস্ময় আর অবিশ্বাস নিয়ে দেখল রাডার স্ক্রিনে কমলা রঙের 3টে ফোঁটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, সেই সাথে ওপরে উঠছে আর কাছে চলে আসছে একটা ইনফ্রারেড সোর্স। শিখামালা স্টেশন থেকে রাশিয়ানরা মিসাইলের একটা ব্র্যাকেট তুলে দিয়েছে আকাশে। ওরা জানে ও কোথায়। অবিশ্বাসের একটা ধাক্কা লাগলো। উপলব্ধি করল রাডারকে ফাঁকি দিতে পারাই যথেষ্ট নয়। ইনফ্রারেডের কথা মনে ছিল, কিন্তু হঠাৎ এভাবে মূর্তিমান বিপদ হয়ে দেখা দেবে ভাবতে পারেনি। এই মিসাইলগুলো সম্পর্কে জানেও আকাশের সবচেয়ে উত্তপ্ত অংশের পিছু নেবে। তাপ উৎসসন্ধনী মিসাইল। যেভাবেই হোক ওকে ওরা দেখতে পেয়েছে। মিগ-31-এর এক্সস্ট গ্যাস খুঁজে নিয়েছে শিখামালার ইনফ্রারেড ইকুইপমেন্ট। রাডারে ওকে দেখা যাচ্ছে ইনফ্রারেড স্ক্রিনে কমলা রঙের একটা জলজলে ফোঁটা। বাড়তি সুবিধাটুকু এখন আর নেই। টার্গেট দেখতে পেয়েছে ওরা, মিসাইলও ছুড়ে দিয়েছে। ভেতর থেকে চ্যালেঞ্জ এলো, দেখি তো কীভাবে প্রাণে বাঁচো মাসুদ রানা। মিসাইলগুলো দ্রুত এয়ারকিংয়ের কাছে চলে আসছে। রাডার স্ক্রিনে আরও উজ্জ্বল হয়ে উঠছে ফোঁটাগুলো। রানার চোখ দুটো স্থির। আর 7 সেকেন্ড পর সংঘর্ষ। কমলা রঙের ফোঁটা 3টে থেকে চোখ সরিয়ে নিল রানা। রাডার স্ক্রিনে আরও একটা সবুজ ব্লিপ দেখা যাচ্ছে। ব্যাজারের অস্তিত্ব প্রকাশ করছে ওটা। আর মাত্র কয়েক মাইল দূরে রিকনসান্স প্লেনটা ওর নিচের দিকে দ্রুত একপাশে সরে যাচ্ছে। একই স্ক্রিনে মিগ-31-এর ইলেকট্রনিক চোখ রয়েছে। ইনফ্রারেডের অস্তিত্ব ধরা পড়বে কমলা রঙের ফোঁটা হয়ে। রাডার স্ক্রিন হিসেবেও কাজ করবে এটা। ব্লিপ ধরা পড়বে সবুজ রঙের ফোঁটা হয়ে। ওর পেছনে রয়েছে মিসাইল 3টে স্ক্রিনের মধ্যরেখার নিচের অংশে। মিগ-31 এখনও ব্যাজারের দিকেই ছুটছে। ব্যাজার রয়েছে স্ক্রিনের সেন্ট্রাল রেঞ্জিং বারের ওপর। ব্যাজারই ওর নিরাপত্তার চাবি, উপলব্ধি করেছে রানা। মিসাইলগুলোকে বিপথে যেতে সাহায্য করবে ও। আকাশে ওর ইঞ্জিনের চেয়ে বেশি গরম একটা কিছু সৃষ্টি করতে পারলেই মিসাইলগুলো সেদিকে ছুটবে। ব্যাজারকে ধ্বংস না করে উপায় নেই কোনো, নিজেকে তো বাঁচাতে হবে। কোর্স একটু বদলালো রানা, সরাসরি ছুটল মিগ-31, যেন ধাক্কা দেবে ব্যাজারকে। স্ক্রিনের মাঝখানে সরে আসছে কমলা ফোঁটা, কিন্তু ওগুলোর কথা ভুলে থাকার চেষ্টা করলো রানা। আর 5 সেকেন্ড পর সংঘর্ষ। থ্রোটল আরও খুলে দিল রানা। নিজের একটা মিসাইল রিলিজ করার আগে ব্যাজারের একেবারে কাছাকাছি পৌঁছতে হবে ওকে। শরীরের চারদিকে অ্যান্টি-জি স্যুট 8 হয়ে চেপে বসলো, তারপরই ঢিল দিল। কমলা রঙের 3টে ফোঁটা পিছিয়ে পড়ল মুহূর্তের জন্য। পরক্ষণে আবার তাদেরকে দেখা গেল স্ক্রিনের মাঝখানে, অর্থাৎ পিছু ছাড়ছে না।
সবুজ ফোঁটাটা বড় হতে শুরু করলো। বাঁদিকে হাত বাড়িয়ে কনসোলের গায়ে ফিট করা ওয়েপন আর্মিং বোতাম টিপে দিল রানা। এরপর দ্রুত হাতে কয়েকটা বোতামে চাপ দিয়ে চালু করে দিল থট ট্রিগার আর গাইডেন্স সিস্টেম। অসাবধানে যাতে ওয়েপন্স সিস্টেম চালু না হয়ে যায় সেজন্যই এই বোতামের ব্যবস্থা। মিসাইল আর টার্গেট চোখে দেখে নিজের মিসাইল গাইড করতে পারে রানা, আবার স্ক্রিনে ওগুলোকে দেখেও তা পারে। চোখেও যা দেখবে, দেখার পর মিসাইলকে দিয়ে যা করাতে চাইবে, ব্রেনের ভেতর সেই দেখা আর ইচ্ছেটা ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হবে। ইম্পালস ডিটেক্ট করবে ওর হেলমেটে বসানো ইলেকট্রোকোড, ওখান থেকে সংকেতগুলো পৌঁছে যাবে ওয়েপন্স সিস্টেমে। ওয়েপন্স সিস্টেম একটা স্টিয়ারিং সিগন্যাল ট্রান্সমিট করবে মিসাইলে। ডিস্টেন্স টু টার্গেট রিড আউট যেই মাত্র ইঙ্গিত দেবে আঘাত হানার, এটাই আদর্শ মুহূর্ত। সেই মুহূর্তে থট গাইডেড সিস্টেম উইংয়ের তলা থেকে একটা মিসাইল ছুড়বে। নিজের ব্র্যাকেট থেকে বেরিয়ে এলো মিসাইলটা, তারপর এয়ার কিংয়ের ফেলে আসা পথ থেকে ওপরে আর এক পাশে সরে গেল। মুহূর্তের জন্য আলোর একটা ঝলক দেখতে পেল রানা। মিসাইলের মোটর চালু হয়ে গেছে। আর 3 সেকেন্ড পর সংঘর্ষ। আশা আর উত্তেজনায় বুকের ভেতরটা দুলছে। ব্যাজারের আউটলাইন পরিষ্কার দেখতে পেল রানা। ওর নাক বরাবর সোজা, আকারে দ্রুত বড় হচ্ছে। ডান দিকে অকস্মাৎ বাঁক নিল, ব্যাজারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু যতটা সম্ভব ওটার গা ঘেঁষে যেতে চাইছে ও। আর মাত্র 2 সেকেন্ড। স্ক্রিনে কমলা রঙের ফোঁটাগুলো সবুজ ফোঁটার সাথে এই মিলল বলে। স্ক্রিনের ঠিক মাঝখানে ব্যাজার। মনে হলো ওটা একটা ফুলের কুঁড়ি পাপড়ি মেলে ফুলের আকৃতি নিচ্ছে। তার সবুজ রং অদৃশ্য হয়েছে। এয়ার কিংয়ের মিসাইল ওটার গায়ে লেগে বিস্ফোরিত হওয়ায় স্ক্রিনে এখন ওটা কমলা রং পেয়েছে। আকাশে এখন ওই জায়গাটাই সবচেয়ে উত্তপ্ত। 0 সেকেন্ড। আরও বড় হলো ফুলটা। 3টে মিসাইল সদ্য বিধ্বস্ত ব্যাজারের গায়ে লেগে একই সাথে বিস্ফোরিত হয়েছে। শব্দ, আগুন আর ধোঁয়া পেছনে রেখে ছুটে পালাচ্ছে মিগ-31। রাডার স্ক্রিনের মধ্যরেখার একটু নিচে এখনও পাপড়ি মেলছে কমলা রঙের ফুল। হঠাৎ খেয়াল করলো ও প্রেশার স্যুটের ভেতর দরদর করে ঘামছে ও। স্বস্তির পরম একটা শীতল পরশ দেহ মন জুড়িয়ে দিল। মাটি থেকে যারা ইনফ্রারেড ব্যবহার করে ওকে আবিষ্কার করে ফেলেছিল, এই ঘটনার পর তারা বিভ্রান্ত হবে। ওদের ইনফ্রারেড স্ক্রিনে সংঘর্ষের বিশাল ব্লিপ ছাড়া এই মুহূর্তে আর কিছুই ধরা পড়বে না। ব্যাজার আকাশ থেকে মাটিতে পড়বে, আগুনও নিভবে, কিন্তু ততক্ষণে রেঞ্জের বাইরে চলে যাবে মিগ-31। রানা আশা করলো ওরা ধরে নেবে বিস্ফোরণের ফলে মিগ-31ও ভস্ম হয়ে গেছে। স্পিড চেক করলো রানা। ঘন্টায় 700 মাইলের একটু নিচে। উপকূলের কাছে চলে আসছে, কাজেই গতি সুপারসনিকে তুলতে পারে না। ট্রেনিং পাওয়া কান নিয়ে নিচে অপেক্ষা করছে লোকজন। এ যাত্রা প্রাণে বেঁচে গেছে, তাই কৈভিস্তুকে স্মরণ করে কৃতজ্ঞ বোধ করল রানা। থট গাইডেড ওয়েপন্স সিস্টেম কৈভিস্তুর প্রজেক্ট। প্রমাণ হয়ে গেল সিস্টেমটা নিখুঁতভাবে কাজ করে। গোটা ব্যাপারটা প্রায় চোখের পলকে ঘটে গেল, কিন্তু এই অল্প সময়ে একটা সুনির্দিষ্ট ছকবাঁধা নিয়মের ভেতর দিয়ে আসতে হয়েছে ওকে। চিন্তার মতো দ্রুতগতিতে রিয়াক্ট করতে বা সাড়া দিতে হয়নি ওকে, তার কোনো দরকার ছিল না। তবে সচেতনভাবে একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। পোর্ট উইং টিপ মিসাইল সম্পর্কে ওর সিদ্ধান্ত দৃঢ় আর গোছালো হবার সাথে সাথে AAMR অ্যানাপ টাইপ মিসাইল ফায়ার হয়েছে। মিসাইল বিচ্ছিন্ন হওয়ার সময় শুধু একটা ঝাঁকি অনুভব করেছিল ও, আর কিছু না। চোখ বুলিয়ে TFR দেখল রানা। উপকূলের নিচু এলাকা পেরোচ্ছে মিগ-31। ওর চারপাশে সি ফগ হালকা, মনে হচ্ছে এই বুঝি ছড়িয়ে পড়ে মিলিয়ে যাবে। তবে আড়াল হিসেবে কাজ চলে। সবচেয়ে বড় কথা, এই সি ফগ সাউন্ড মাফলার হিসেবেও কাজ করছে। এয়ার কিংয়ের আওয়াজ ভোঁতা আর বিকৃত শোনাবে রাশিয়ানদের সাউন্ড ডিটেক্টিং ইকুইপমেন্টে। ইঞ্জিনের আওয়াজও প্রতিধ্বনিত হবে। TFR স্ক্রিনে উপকূল ধরা পড়ল। সাগরের সরু গলা ভূখণ্ডের অনেকটা দূর পর্যন্ত ঢুকে এসেছে গালফ অফ কারা। পানির উপর দিয়ে উড়ে যাবার সময় এয়ার কিংয়ের নাক আরও একবার নিচু হলো। কখনো হালকা, কখনো গাঢ় সি ফগ কেবিনের পাশ দিয়ে তুষার ঝড়ের মতো সরে যাচ্ছে। যেদিকে যেতে চায় রানা, রিড আউটে সেদিকটাই দেখা যাচ্ছে। নোভাইয়া জেমলাইয়ার জোড়া দ্বীপের দিকে ছুটল মিগ-31, বর্তমান পজিশন থেকে উত্তর পশ্চিমে। প্রতি ঘন্টায় 250 মাইল স্পিড। ট্রানজিস্টর রেডিওর পেছনের খুদে ঢাকনি, যেটা ব্লিপার হিসেবে কাজ করেছিল, দেখতে ছোট সার্কিট বোর্ডের মতো। কন্ট্রোল প্যানেলের এক কোণে সাঁটা রয়েছে। ওটার দিকে একবার তাকালো রানা। এটা এখন হোমার পিকআপ হিসেবে কাজ করবে। দেখতে ছোট হলে হবে কি, অত্যন্ত জটিল মেকানিজমের সাহায্যে তৈরি করা হয়েছে জিনিসটা। সেট করা একটা ফ্রিকোয়েন্সি প্যাটার্ন আছে, সেই একই প্যাটার্ন থেকে ট্রান্সমিট করা বিকন ধরার চেষ্টা করবে ওটা।
সিগন্যালটা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হবে। রানা ছাড়া আর কারো কানে গেলে দুর্বোধ্য স্ট্যাটিক আওয়াজ ছাড়া আর কিছু ভাবতে পারবে না সে। সুইচ অন করা থাকলে ঠিক কোন পয়েন্টে সিকোয়েন্সে প্রবেশ করবে প্লেন হোমার পিক আপ তা জানতে পারবে। খুদে বোতামটা টিপে দিয়ে পিক আপ চালু করলো রানা। পরিচিত সিগন্যাল এলো না। রিফুয়েলিং পয়েন্ট থেকে ট্রান্সমিট করা সিগন্যাল না পেলে এয়ার কিং নিয়ে আর্কটিক ওশনে চিরতরে হারিয়ে যাবে রানা। ফুয়েল শেষ হবে, সেই সাথে পৈতৃক প্রাণটাও। জননীর কথায় কিছুই জানানো হয়নি পিটি ডাফকে, কাজেই রানাও জানে না। পাইলট ধরা পড়ে গেলে তার কাছ থেকে সমস্ত তথ্য আদায় করা হবে, সেজন্যই সিআইএর এই সাবধানতা। তারা চায়নি তাদের জননী রাশিয়ানদের হাতে ধরা পড়ার কোনো সুযোগ থাকুক। ফুয়েল গজের দিকে তাকালো রানা। 4 ভাগের 1 ভাগ ফুয়েলও অবশিষ্ট নেই। আর কত দূর যেতে হবে জানে না। সিগন্যাল পেলে বুঝবে রিফুয়েলিং পয়েন্ট থেকে মাত্র 300 মাইল দূরে রয়েছে ও। অটো পাইলটের হাতে প্লেন ছেড়ে দিল ও। বোতাম টিপে টিআরএফ চালু করে দিল। অভিযানের দুরূহতম যাত্রা শুরু হতে যাচ্ছে। স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়বে। এটা স্রেফ আসলে ভাগ্য পরীক্ষা, কারণ আগে কখনো এই হোমার পিকআপ ব্যবহার করা হয়নি। ওটা যদি কাজ না করে রানার কোনো আশা নেই। নিচে বরফ আর নদী, ফ্যাকাশে আর একঘেয়ে। খালি চোখে কোথাও একটা জলযানের দেখা নেই, রাডারও ফাঁকা। আবার একবার ফুয়েল গজের দিকে তাকালো ও। রিফুয়েলিং পয়েন্ট নিশ্চয়ই রুশ সীমান্ত থেকে কয়েকশো মাইল দূরে হবে, কারণ নিরাপত্তার প্রশ্ন আছে। তেল ফুরিয়ে আসছে, কোনো সিগন্যাল এলো না। ব্যারেন্টস সির ম্যাপ দাও, আদেশ করলেন এয়ার মার্শাল। ট্রলার, এলিন্ট ভেসেল সহ নেভাল গতিবিধি দেখতে চাই। ডিম্বাকৃতি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন তিনি, চিন্তিতভাবে 2 আঙ্গুল দিয়ে চিবুক টানছেন। টেবিল থেকে রাশিয়ার উত্তর উপকূল প্রজেকশন অদৃশ্য হয়ে গেল, বদলে ফুটে উঠল ব্যারেন্টস সি। অনেকক্ষণ ধরে ম্যাপটা দেখলেন মার্শাল। প্রিন্ট আউট কোথায় জানতে চাইলেন তিনি। কম্পিউটার কনসোল থেকে উঠে এসে তার হাতে একটা ছাপা কাগজ ধরিয়ে দিল অপারেটর। প্রজেকশন আলোকিত যেসব ফোটা রয়েছে সেগুলোর প্রত্যেকটির পরিচয় আর সর্বশেষ অবস্থান উল্লেখ করা আছে এই প্রিন্ট আউটে। বারবার ম্যাপে চোখ ফেলে কাগজটা পরীক্ষা করলেন এয়ার মার্শাল। কোলুইভের উত্তরে আর নোভাইয়া জেমলাইয়ার পশ্চিমে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে অনেকগুলো সাদা ফোঁটা, ওগুলো ট্রলার। একটু দূরে রয়েছে গাঢ় নীল রঙের একজোড়া ফোঁটা, এলিন্ট ভেসেল অর্থাৎ স্পাই ট্রলার। স্পাই ট্রলারগুলোয় রয়েছে এরিয়াল, সারফেস আর সাবসারফেস ডিটেকশন ইকুইপমেন্ট। এই মুহূর্তে ট্রলার দুটো তাদের ইনফ্রারেড ডিটেক্টরের সাহায্যে আকাশে মিগ-31কে তন্ন করে খুঁজছে। প্রজেকশনের উত্তর দিকে তাকালেন এয়ার মার্শাল। ওখানে একটা নেভাল ভেসেল রয়েছে, লাল রঙের ফোঁটা। হাতের তালিকা দেখে বুঝলেন ওটা একটা মস্কোভা শ্রেণীর হেলিকপ্টার এবং মিসাইল ক্রুজার রিগা রেড ব্যানার নর্দার্ন ফ্লিটের গর্ব। 18,000 টন পানির জায়গা দখল করে ভাসছে ওটা। সাথে রয়েছে 2টো সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার আর 2টো সারফেস অথবা অ্যান্টি সাবমেরিন লঞ্চার সহ 4টে 60 মিলিমিটার গান, মর্টার, 4টে টর্পেডো টিউব আর 4টে হান্টার কিলার হেলিকপ্টার। এই মুহূর্তে পূব দিকে যাচ্ছে ওটা। ঘণ্টাখানেকের মধ্যে নোভাইয়া জেমলাইয়ার কাছাকাছি পৌঁছে যাবে। ম্যাপের আরেক জায়গায় 2টো মিসাইল ডেস্ট্রয়ার দেখলেন এয়ার মার্শাল। একটা নোভাইয়া জেমলাইয়ার প্রায় উত্তরে, চিরস্থায়ী বরফের চাদরে ঢাকা ফ্রান্স জোসেফ ল্যান্ডের কাছাকাছি। অপরটা দক্ষিণ আর পূব দিকে, স্পিডবার্জেনের দিক থেকে। রেড ব্যানার ফ্লিটের বেশিরভাগ সারফেস ভেসেল রয়েছে ক্রসস্ট্যান্ডে। ওটা নোভার মোহনায় বিশাল একটা আইল্যান্ড বেস, লেনিনগ্রাদের কাছাকাছি। ম্যাপের গায়ে বেশ কয়েকটা হলুদ ফোঁটা দেখে স্বস্তি বোধ করলেন এয়ার মার্শাল। ওগুলো সোভিয়েত সাবমেরিন। তালিকা দেখে কোনটা কী টাইপের জেনে নিলেন তিনি। কোনটায় কী ধরনের অস্ত্রপাতি আছে আর কোনটার অনুসন্ধান ক্ষমতা কতটুকু এক এক করে স্মরণ করলেন। আপাতত 3টে আণবিক শক্তিচালিত ভি টাইপ আর 2টো ব্যালিস্টিক মিসাইল অ্যান্টি সাবমেরিন সাবের প্রতি মনোযোগ দিলেন না। কনস্টার থেকে রুটিন স্ট্রাইক পেট্রোল সেরে ফিরছে ওগুলো, তার কোনো কাজে লাগবে না। তার আসলে দরকার প্লেন খুঁজে বের করতে এবং বের করার পর সেটাকে ধ্বংস করতে পারে এমন সাবমেরিন। বিধ্বস্ত প্লেন সম্পর্কে কোনো রিপোর্ট এলো জানতে চাইলেন তিনি। বিশদ কিছু এখনও আসেনি এয়ার মার্শাল, অপারেটর জানালো। সার্চ পার্টি এখনও সাইটে পৌঁছায়নি। ওপর দিয়ে আমাদের সার্চ প্লেন উড়ে যাবার সময় যা দেখেছে, ব্যাজার ছাড়া আর কিছু বিধ্বস্ত হয়নি বলেই মনে হয়। রিফুয়েলিং পয়েন্ট সম্পর্কে কোনো রিপোর্ট থাকলে বলো। কয়েক সেকেন্ড পর অপর একজন অপারেটর বলল, নেগেটিভ এয়ার মার্শাল। মিগ-31-এর রেঞ্জের মধ্যে অচেনা কোনো সারফেস ভেসেল বা প্লেন নেই।
চেহারায় রাগ আর দিশেহারা ভাব নিয়ে ম্যাপের দিকে তাকিয়ে থাকলেন এয়ার মার্শাল। রিফুয়েলিং পয়েন্ট থাকতেই হবে, তা না হলে MiG-31 নিয়ে মারা পড়বে পিটি ডাফ। কোথায় ওটা? ফার্স্ট সেক্রেটারি নড়ে চড়ে বসলেন। এয়ার মার্শালের অস্থিরতা লক্ষ্য করে তিনি গম্ভীর। আরও পশ্চিম থেকে কোনো রিপোর্ট নেই? জানতে চাইলেন এয়ার মার্শাল। শিখামালা বা কোস্টাল পেট্রোলের ইনফ্রারেড বা সাউন্ড ডিটেক্টর থেকে? ওয়ার কমান্ড সেন্টারে নিস্তব্ধতা নেমে এলো। তারপর একজন অপারেটর মৃদু কণ্ঠস্বর শোনা গেল, নেগেটিভ এয়ার মার্শাল, শুধু আমাদের স্কোয়াড্রনগুলো ছাড়া আর কিছু নেই ওদিকে। ম্যাপে চোখ রেখে গ্রিনল্যান্ড আর বিয়ার আইল্যান্ড দেখলেন এয়ার মার্শাল। MiG-31 অত দূরে যেতে পারবে না, তার আগেই ফুয়েল শেষ হয়ে যাবে। ওদিকে একটা ব্রিটিশ ট্রলার ফ্লিট রয়েছে বটে, কিন্তু এই ফ্লিটের পক্ষে এই মিগকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। না, ম্যাপে আসলে উত্তর নেই। কোথায় সে? আবার তিনি বিড়বিড় করলেন। অনেকক্ষণ পর এবার মুখ খুললেন ফার্স্ট সেক্রেটারি। আপনার নিশ্চিত বিশ্বাস সে বেঁচে আছে? মুখ তুলে তাকালেন এয়ার মার্শাল, মাথা ঝাঁকালেন। হ্যাঁ কমরেড ফার্স্ট সেক্রেটারি, বেঁচে আছে লোকটা। ওটা, ভাবলেন CIA চিফ রবার্ট মর্গ্যান। জননী 1, বিশাল ওয়ালম্যাপে নিঃসঙ্গ একটা কমলা রঙের বিন্দু, নিরস্ত্র একটা সাবমেরিন ভাসমান বরফের তলায় গা ঢাকা দিয়ে পূব দিকে এগিয়ে চলেছে। খাবার ভরা দুটো ট্রে নিয়ে ভেতরে ঢুকলো লিলিয়ান আর আইলিন। একটা টেবিলে বসলেন সবাই। খেতে শুরু করে জর্জ হ্যামিল্টন CIA এজেন্ট, প্রাক্তন নেভি অফিসার টলব্যাটের দিকে তাকালেন। জানতে চাইলেন, আমাদের ফুয়েল ট্যাঙ্কারের ওপর বরফ রয়েছে, ওই বরফের অবস্থা সম্পর্কে কিছু বলুন দেখি। মুখ থেকে কাঁটা চামচ নামিয়ে টলব্যাট বলল, বরফের গভীরতা আর সারফেস কন্ডিশন সম্পর্কে শেষ যে রিপোর্টটা পেয়েছি তাতে বলা যায় ল্যান্ডিং করতে কোনো অসুবিধে নেই। তুমি ঠিক জানো? প্রশ্ন করলেন মর্গ্যান। আপনি তো স্যার জানেনই, জননী 1 থেকে সিগন্যাল আসে সবচেয়ে কাছের স্থায়ী ওয়েদার স্টেশন হয়ে, বলল টলব্যাট। কেউ যদি ওই সিগন্যাল ধরে তার কাছে ওটা সাধারণ ওয়েদার রিপোর্ট বা আইস সাউন্ডিং বলে মনে হবে। কাজেই সাবমেরিনে বসে হারবার্ট জেমসন কী ভাবছে আমরা তা জানতে পারছি না, শুধু সিগন্যালে যা বলছে তাই জানতে পারছি। তবে পরিস্থিতি ভালো মনে করার যথেষ্ট কারণ আছে। কীরকম? বরফের উপরটা বদলায়নি, এখনও শক্ত আছে, তাই বাতাসের ধাক্কায় কোথাও গর্ত তৈরি হয়নি, বলল টলব্যাট। তাছাড়া আকারে ওটা এখনও ছোট হতে শুরু করেনি, আরও দক্ষিণে গিয়ে গলতে শুরু করবে, তাও 3-4 দিনের আগে নয়। তুমি বলছো যথেষ্ট পুরো ওটা? বারবার প্রশ্ন করে নিশ্চিত হতে চাইছেন মর্গ্যান। যথেষ্ট, লম্বা চওড়ায়ও বিশাল। পিটি যদি আদৌ পাইলট হয়, প্লেন নিয়ে ল্যান্ড করতে তার কোনো অসুবিধা হবে না। আর আবহাওয়া? এই মুহূর্তে চমৎকার আবহাওয়া রয়েছে ওখানে স্যার। কয়েক সেকেন্ড কী যেন চিন্তা করলো টলব্যাট, তারপর আবার বলল, এটা একটা অস্বাভাবিক ব্যাপার স্যার, বছরের এই সময়টা এত ভালো আবহাওয়া সাধারণত দেখা যায় না। অস্বাভাবিক? জি স্যার, তার মানে যে কোনো মুহূর্তে আবহাওয়া বদলে যেতে পারে ওখানে। সাবমেরিন থেকে পাঠানো রিপোর্টে কি বলা হয়েছে আবহাওয়ার ব্যাপারে? চিন্তিত হবার মতো কিছু নয়, আবহাওয়া ভালো। সাবমেরিনের সেল থেকে খানিক পরপর বরফ ভেদ করে পানির ওপর তোলা হচ্ছে সেন্সর। খাওয়ায় মন দিতে চেষ্টা করলেন মর্গ্যান। অ্যাডমিরাল হ্যামিল্টন বললেন, এটা কিন্তু এক ধরনের পাগলামি, গোটা অ্যাসাইনমেন্টের কথা বলছি আমি। কিন্তু এই পাগলামির প্রয়োজন ছিল, জোর দিয়ে বললেন ময়নিহান। প্রেসিডেন্ট আমাদের প্ল্যান অনুমোদন করেছেন, এটা আমার জন্য বিরাট একটা স্বস্তি, মর্গ্যান বললেন। থামো, ভালোই ভালোই রানা বাংলাদেশে ফিরুক, তখন টের পাবে, ভাবলেন হ্যামিল্টন। টলব্যাট বলল, রিফুয়েলিং আমার দায়িত্ব স্যার, এ ব্যাপারে আপনারা দুশ্চিন্তা করবেন না প্লিজ। বরফের ওপর প্লেনটাকে নামানো, সাবমেরিন থেকে ফুয়েল সাপ্লাই দেওয়া, হ্যাঁ ঝুঁকি আছে স্বীকার করি, কিন্তু সম্ভব। যদি কোনো বিপদ হয়? এই মুহূর্তে ওদের চোখে সাবমেরিন ধরা পড়ছে না, কারণ বরফের নিচে রয়েছে ওটা। টলব্যাট পর থেকে কাপে কফি ঢালতে ঢালতে বলল, সোনার স্ক্রিনে ওটা ধরা পড়ছে না, বরফের নিচ থেকে একবার উঠে এসে এয়ার কিংয়ের ট্যাঙ্ক ভরে দিয়ে আবার লুকোবে, কাকপক্ষীও টের পাবে না। আমি তো কোনো বিপদ দেখছি না। হ্যামিল্টন কফির কাপে চুমুক দিলেন। সাবমেরিনে যারা আছে তারা কেউ পিটি ডাফকে চেনে? না, তার কোনো দরকারও নেই। দরকার ছিল, তোমরা সেটা টের পাওনি, ভাবলেন হ্যামিল্টন। মনে মনে স্বস্তি বোধ করলেন তিনি, মার্কিন সাবমেরিনের ক্রুরা রানার জন্য কোনো বিপদ হয়ে দেখা দেবে না।